ওদের ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন? ওদের ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। তাই আমাদের চট্টগ্রামে এখন বলতেছে হাল জবানার মুফতি তিনি, আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতোয়ার জন্য আর হাটাজারে যাব না, ফতোয়ার জন্য পটিয়াও যাব না, ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। আপনারা সবাই স্লোগান দিয়েছেন নির্বাচনের আগে, আমাদের মতো সবার আগে বাংলাদেশ। এইবারের বাজেটে সবার আগে বাংলাদেশের এই স্লোগানটি কি প্রতিফলিত হয়েছে? এটা যদি প্রতিফলিত হতো তাইলে আপনারা কৃষি সম্পর্কে যেই বক্তব্য দিয়েছেন, বাজেট পেশ করেছেন, সেটা কি এইখানে আছে? আমাদের সম্মানিত কৃষি মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশে 54 বছরে কৃষকদের জন্য মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী হিসাবে যেই বিশাল পরিবর্তন করেছিল 4 দলীয় জোটের আমলে, সেটা 54 বছরের অন্য কোনো বাজেটে বা অন্য কোনো মন্ত্রী সেটা দেখাতে পারে নাই। সেটা কেমন? মানে স্পিকার, আমাদের মন্ত্রী 4 দলীয় জোটের আমলে যখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, উনি তখন ব্লক সুপারভাইজার ছিল প্রতি ইউনিয়নে একজন। আমার মন্ত্রী, আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী কৃষকদের কথা চিন্তা করে উনি প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে প্রতি ওয়ার্ড ভিত্তিক একজন ব্লক সুপারভাইজার দিয়ে কৃষকের মধ্যে বিশাল একটি বিপ্লব এনেছিলেন। উনি ঘোষণা দিয়েছিলেন, আজকে আপনারা গাছ রোপণের কথা বলেন, এই গাছ রোপণের চিন্তাধারা সফল করেছিলেন তৎকালীন 4 দলীয় জোটের আমলে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে সফল কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন, একটি বাড়ি খামার বাড়ি আর বনজ শিল্প, বনজ ঔষধ এবং অর্থকরী গাছ লাগানোর বিপ্লব এনেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। কিন্তু আমরা এইবারের বাজেটে কি দেখি? কৃষকদেরকে অবহেলা করা হয়েছে। অতীতে যা বাজেট ছিল তার থেকে আপনি কমিয়ে দিয়েছেন। কৃষক ছাড়া বাংলাদেশ বাঁচবে না। তাই আমি আমার প্রস্তাব হলো, কৃষকদের ব্যাপারে এই বাজেটে আপনাকে অবশ্যই কৃষকদের ব্যাপারে আপনাকে বাজেট বরাদ্দ বাড়িয়ে দিতে হবে। মানে স্পিকার, আমি গ্যাস ও কৃষি, গ্যাস ও খনিজ, বিদ্যুৎ, জনপ্রশাসন, প্রবাসী কল্যাণ, বন্দর, স্বরাষ্ট্র ও পুলিশ, বন এবং পরিবেশ আর শিল্প, এই কয়েকটা মন্ত্রণালয়ের উপরে আমি আজকে উল্লেখ করতে চাই। 15টা মন্ত্রণালয়ে আপনি অতিরিক্ত বাজেট দিয়েছেন, কিন্তু এই 9টা মন্ত্রণালয় আজকে দুকে দুকে মরতেছে। গ্যাস, আজকে 54 বছর একটা গ্যাস কূপও আপনারা উত্তোলন করতে পারলেন না। অথচ আমাদের পাশে রাখাইন, এই রাজ্যের পাশেই আজকে বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলন হয়েছে, অথচ আমরা এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। গ্যাসের চাহিদা দিন দিন বাড়তেছে, আর আমাদের গ্যাস আমদানি করতে হয়। আমরা একটা গ্যাস কূপও আজকে আমরা 54 বছরে পারি নাই। 1993 সাল আমাদের সম্মানিত ডক্টর খন্দকার মোশাররফ সাহেব খনিজ মন্ত্রী ছিলেন। আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন 91 সালের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসে উনি থাকতেন, প্রধানমন্ত্রীর সহকারী ছিলেন। উনার অবশ্যই খেয়াল থাকার কথা। 1993 সালে যখন পার্লামেন্টে বক্তব্য রাখলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে নির্দেশ দিলেন যে চৌধুরী যে বক্তব্য রেখেছে, আমাদের চট্টগ্রামের গ্যাস ফিল্ড কুমিরাগোনা, বড় হাতিয়াতে সেই গ্যাস ফিল্ড আপনি পরিদর্শন করুন।
ডক্টর খোন্দকার মোশাররফ, ওনার মন্ত্রণালয় এবং আমার আজকের স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা সহ আমার সেই এলাকায় গেলেন। 1978 সালে চট্টগ্রামের গ্যাস ফিল্ড, আমার মাননীয় অর্থমন্ত্রী আপনিও জানার কথা, রাশিয়ার উদ্যোগে সেই গ্যাস ফিল্ড থেকে অলরেডি গ্যাস উত্তোলন হলো। 1970 সালে আমরা চট্টগ্রামবাসী সবাই আশান্বিত হলাম, চট্টগ্রামে আমরা গ্যাস একটি ফিল্ড পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য, 1971 সালে দেশ স্বাধীনতার পর আধিপত্যবাদী হিন্দুস্তান আমার ওই রাশিয়ার গ্যাস ফিল্ডে ওনারা সবাই সরজমিনে দেখেছেন, সেইখানে সীসা ঢেলে দিয়ে আমার গ্যাস ফিল্ডটাকে বন্ধ করে দিল। আমরা গ্যাস পেলাম না। আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও গিয়েছিলেন, ডক্টর খোন্দকার মোশাররফ সাহেব, ওনার সমস্ত মন্ত্রী পরিষদের যারা ডিজি ছিলেন ওনারাও গিয়েছিলেন। তাই আজকে আমি দাবি করছি, আমার চট্টলার ওই গ্যাস ফিল্ড ইন্ডিয়া স্বাধীনতার পর বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে ধ্বংস করার জন্য আমার গ্যাস ফিল্ড শেষ করে দিয়েছিল। বাঁশখালীর চাম্বল আর আমাদের চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়ার এই গ্যাস ফিল্ডকে আবার পরীক্ষা নিরীক্ষা করে সেইখানে গ্যাস পাওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তা করতে হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি গ্যাস সন্ধানের জন্য সেখানে বাজেট বরাদ্দ করেন। এইভাবে রাখাইন বারবার যদি একটা গ্যাস পায়, ইন্ডিয়া যদি গ্যাস পায়, আমাদের 18 বছরের প্রধানমন্ত্রী উনি নাকি সমুদ্র জয় করেছিলেন। আজকে এতদিন হয়ে গেল, উনি ক্ষমতায় 18 বছর ছিল, বঙ্গোপসাগর কোথায় বিজয় করেছে সেটার এখনো পর্যন্ত লেখা উনি দিতে পারেন নাই। আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, ওদের ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন? ওদের ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টেই দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। তাই আমাদের চট্টগ্রামে এখন বলতেছে হাল জবানার মুফতি তিনি, আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতোয়ার জন্য আর হাটাজারে যাব না, ফতোয়ার জন্য পটিয়াও যাব না, ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। মানে স্পিকার, জামাত ইসলামের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, জামাত ইসলামের ইতিহাস, ইসলামের উপরে যখন এই আঘাত এসেছে, জামাত ইসলামী বজ্রকণ্ঠে রাজপথে প্রতিবাদ করেছে, সারা বিশ্বে স্বীকৃতি দিয়েছে জামাত ইসলামী হলো ইসলাম রক্ষার জন্য একটি মাত্র বাংলাদেশে, অন্যান্য ইসলামী দলের মতো নয়। জামাত ইসলামী গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্যই জামাত ইসলামী। তাই নির্বাচনের আগে আমাদের বক্তব্য ছিল ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, কল্যাণময় একটি রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। মাননীয় স্পিকার, আজকে বিদ্যুতের অবস্থা কোথায়? ক্যাপাসিটি চার্জ, আপনারা ক্ষমতায় আসলেন 4 মাস, এখনো পর্যন্ত ক্যাপাসিটি চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে। এই ক্যাপাসিটি চার্জ দুর্নীতির একটি বিশাল আড্ডা। এই ক্যাপাসিটি চার্জ কোথায় যায়? ইন্ডিয়ার বিদ্যুৎ যাদের সাথে চুক্তি করেছিল। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি আর আমরা একসাথেই হলমার্কের বিরুদ্ধে বক্তব্য রেখেছি। ক্যাপাসিটি চার্জ বিদ্যুতের এই ব্যাপারে আমরা বক্তব্য রেখেছি, কিন্তু আজকে 4 মাস হয়ে গেল, এখনো আমাদেরকে ক্যাপাসিটি চার্জ অর্থাৎ বিদ্যুৎ না পেলেও যাদের সাথে চুক্তি হয়েছে তাদেরকে টাকা দিতে হবে। কত টাকা দিতে হয় সেটা সাংবাদিক সম্মেলনে মাননীয় অর্থমন্ত্রী আপনি নিজেই সেটা উল্লেখ করেছেন। তাই আমার দাবি, এই ক্যাপাসিটি চার্জ বন্ধ করে দিয়ে আমাদেরকে নতুন ভাবে বিদ্যুৎ, আমি প্রশংসা করি আপনারা আজকে বিদ্যুতের ব্যাপারে আপনারা একটা নতুন পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই সেটা সফল হোক, সেটাই কামনা করি মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার, জনপ্রশাসন কি হচ্ছে? জনপ্রশাসনে 18 বছরের যারা প্রশাসন চালিয়েছেন, যারা সুবিধা পেয়েছেন,
পদায়ন পেয়েছেন, ভালো ভালো পোস্ট পেয়েছেন, তাদেরকে কাকেও সরালেন না, সবাইকে আপনারা বহাল তরবিয়তে রেখে দিলেন। আর এখন আপনারা কি করছেন? জনপ্রশাসনে 18 বছরে যারা নির্যাতিত, যারা পদায়ন হয় নাই, যারা প্রমোশন পায় নাই, তাদেরকে আস্তে আস্তে করে সবাইকে সচিব পদ, জয়েন্ট সেক্রেটারি পদ, এডিশনাল সেক্রেটারি পদ থেকে আস্তে আস্তে তাদেরকে আপনারা বিদায় করে দিচ্ছেন। তাই বলতে চাই, এই বাজেট যদি 36শে জুলাইয়ের চেতনার লোকদেরকে দিয়ে করাতেন, তাহলে সেই বাজেট হতো বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার। কিন্তু এখন আশা আকাঙ্ক্ষার হয় নাই মাননীয় স্পিকার। এই বাজেট হয়েছে গণতান্ত্রিক বাজেট। 1972 সালের বাজেট, 1973 সালের বাজেট দিয়েছিল, সবাই প্রশংসা করেছিল। কিন্তু বাজেট দেওয়ার পর আমরা দেখলাম সেরু মিয়া, অর্থমন্ত্রী ছিল তাজউদ্দিন, আর বাণিজ্য মন্ত্রী ছিল সেরু মিয়া, আমাদের সতর্কঘাটের শফি সওদাগর। অর্থাৎ ব্ল্যাকে যা মাল আসবে, যদি তাজউদ্দিন সাহেব পারমিশন দিয়ে দিয়েছিলেন, সেরু মিয়ার নাম বললেই সব পরিষ্কার কালো বাজার। তাই আমরা দেখতে পেলাম 74-এর দুর্ভিক্ষ, তাই দেখতে পেলাম মরিচের দাম 150 টাকা, যেটা বিগত 18 বছরে এসা আলমের মাসুদ, আপনারা তার কথা বলেন, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এসা আলমের মাসুদের বিচার আপনারা করতে পারেন নাই। আমার ইসলামী ব্যাংকের 85,000 কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আর তার বোন শেখ রেহেনা। 2,63 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, সেগুলোর কথা বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী আপনি উল্লেখ করেন নাই। আপনি আজকে বাংলাদেশে দুর্নীতি কিভাবে দমন করবেন সেটার কথা বলেন নাই। কোত্থেকে করবেন? 4 মাসে এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না, বরং দুর্নীতিতে যে বাজেট ছিল এখনো সেটা আপনারা কমিয়ে দিয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আপনারা যদি দেশ এবং জাতির স্বার্থে আমরা নতুন যেই যাত্রা শুরু করেছি, সেই যাত্রার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে দয়া করে বাজেটের মধ্যে আমি যেই 9টা মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই মন্ত্রণালয়ে বাজেট বৃদ্ধি করার জন্য, সেই ব্যাপারে চিন্তা করার জন্য। মানে স্পিকার, পুলিশ শুধু বলতেছে আইনশৃঙ্খলা, পুলিশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা 14,000 শূন্য পথে পুলিশ দেওয়ার কথা বলেছেন। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেই পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। 4 মাসে 18 বছরে যেই দুর্নীতি হয়েছে সেটার শ্বেতপত্র আপনারা প্রকাশ করছেন না। আসুন প্রবাসী কল্যাণ, আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ করতে হবে। চট্টগ্রাম বন্দর এতদিনের বন্দর, এখনো পর্যন্ত বড় ভেসেলগুলা ঢুকতে পারে না, বড় ভেসেলগুলা বাইরে থাকে। সেই ভেসেল থেকে জাহাজ দিয়ে মাল এনে এখনো পর্যন্ত মানদাতার আমলের বন্দর পরিচালিত করা হচ্ছে। তাই আমার স্পষ্ট কথা, মাননীয় অর্থমন্ত্রী, আমাদের চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করতে হবে, সিঙ্গাপুরের আদলে করতে হবে। আমাদের চট্টগ্রামকে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিল। বাণিজ্যিক রাজধানী করার জন্য যা করা দরকার, সময় যেহেতু নাই, আমার কাছে স্পষ্ট প্রস্তাব আছে, সেগুলো আপনার কাছে আমি দিতে পারবো। এরপরে কর সংশোধন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড যেই সংস্কার পরামর্শ কমিটি আন্তরিয়াম গভর্নমেন্টের আমাদের দিয়েছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি সেটা পেশ করব। আপনি সেই অনুসারে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডকে সাজানোর চেষ্টা করবেন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।